এবার অপরাজিত চ্যাম্পিয়নই পাবে টি-20 বিশ্বকাপ। আফগানদের হারিয়ে সাউথ আফ্রিকা আর ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে এসেছে ভারত। বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কাভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান। আজকের অতিথি আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। স্বাগত আপনাকে। ধন্যবাদ। অপরাজিত দুই দলই সোফার, এবং সেমিফাইনালটা যদি বিচার করা হয় এক পেশে সেমিফাইনাল দুটোই, সো সেটা তো বোধ হয় যদি দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে বলি একটু হতাশার। অবশ্যই হতাশা। এটা প্রথমবার না, কিন্তু অফের আমরা আলাপ করছিলাম যে অনেক এই সেমিফাইনাল অথবা ফাইনাল ফর দ্যাট ম্যাটার দেখা যাচ্ছে যে এক্সপেকটেশনটা তৈরি করে যে দলগুলি অনেক কষ্ট করে অনেক দলকে হারিয়ে সেমিফাইনালে এসছে, তারা অন্তত একটা লড়াই হবে দুই দলের মধ্যে। প্রায়শই দেখা যায় যে একটা দলের প্রাধান্য বিস্তার করছে এবং খুব কমফোর্টেবলি জয়লাভ করছে। বিশেষ করে এই সেমিফাইনাল দুটো পুরোপুরি একতরফা খেলা হয়েছে। কোনো দলই অন্য দল আফগানিস্তানের এই ক্ষেত্রে ইংল্যান্ড কেউই মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে। ডিসঅ্যাপয়েন্টিং ফর দ্য স্পেকটেটার্স মেইনলি, কিন্তু আরেকটা ফ্যাক্টর এখানে ছিল যে ওয়েদার একটা প্রভাব ফেলেছে। দর্শক সমাগমও কিন্তু অতটা হয়নি। একটা সেমিফাইনালে মাঠ পরিপূর্ণ থাকবে আমরা কিন্তু তাও দেখিনি। সব কিছু মিলিয়ে weren't very attractive the two semi-finals. সেটাই। দুই ম্যাচেরই কি উইকেট আপনাকে একটু হতাশ করেছে? কারণ এই স্টেজে এসেও যদি এবারের বিশ্বকাপে যেটা সব জায়গায় আমরা উইকেট কনসার্নটা দেখছি, আমরা আশা করি ফাইনালটা সেরকম হবে না, সেখানে আমরা একটা সলিড উইকেট দেখতে চাই। হ্যাঁ, উইকেট তো প্রথম অবস্থা থেকে প্রথমে তো ইউএসএ উইকেটগুলো নিয়ে অনেক রকমের মানে ক্রিটিসিজম ছিল, প্রিপারেশনে ঘাটতি ছিল। সেই পর্বটা বাদ দিলাম, প্রথম পর্বে হয়তো ঘটতে পারে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যেখানে রেগুলার ক্রিকেট খেলা হচ্ছে কবে থেকে কে জানে, সেই জায়গায় একটা বিশ্বকাপ বা টি-20 বিশ্বকাপ বিশেষ করে সেই জায়গায় উইকেটের প্রস্তুতিটা লিভস এ লট টু বি ডিজায়ার্ড। এটা বলতেই হবে, দুটো ম্যাচেই কালকে উইকেটের স্লো অ্যান্ড লো ক্যারেক্টার আন্ডারস্ট্যান্ডেবলি ওয়েদার হ্যাড এ সে। ওয়েদারের কারণে হয়তো যে প্রিপারেশনটা প্রয়োজন, যে রোদটা, যে তাপটা প্রয়োজন একটা উইকেটকে একটা স্পোর্টিং উইকেট করার জন্য, সেটা হয়তো হয়নি। তথাপি আমার মনে হয়েছে যে ওই জায়গার সিলেকশনগুলিও কিন্তু একটু চিন্তার ব্যাপার আছে। যেখানে ওয়েদার, আমি জানি গায়ানার গতকালে ওয়েদার বৃষ্টি হবে, একসময় বলা হয়েছিল যে সারা বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই জায়গাগুলোতে এইসব গুরুত্বপূর্ণ ম্যাচ দেওয়াটাও ঠিক হয়েছে কিনা জানি না। আচ্ছা, এই বৃষ্টির যে প্রেডিকশন, সেটার কারণেই কি আপনার মনে হয় যে টস জিতে আলটিমেটলি ফিল্ডিংয়ে নেওয়া? এই কারণে বলছি, কারণ ক্যালকুলেশনের একটা হিসাব থাকে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনি যদি দেখেন যে এই উইকেটে টস জিতে যদি ব্যাটিং নেওয়া হতো, তাহলে যেটা দেখা গেছে যে ফার্স্ট হাফে তুলনামূলক বল ব্যাটে এসেছে রাদার দেন সেকেন্ড হাফ। দ্যাটস ট্রু। আবার ভেরি ডেলিকেট ব্যালেন্সিং অ্যাক্ট এটা, কিন্তু এই বিশ্বকাপ একটা ট্রেন্ড ছিল যে টসে জয়লাভ করে চেস, কারণ উইকেটগুলোর কারণে, ওয়েদারের কারণে ওই ধারাটাই রয়ে গেছে, ইংল্যান্ড রেখে গেছে। ওইটা রয়ে যাওয়ার কারণেই আমার মনে হয় যে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। বাট যে কোনো ডিসিশনই না হোক, খেলাটা তো খেলতে হবে আন্ডার দ্য কন্ডিশন, ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট টু দ্য রিকোয়ারমেন্ট। আর এত বড় বড় শক্তিশালী দলগুলো, যারা একজন কারেন্ট চ্যাম্পিয়ন, একজন ফেভারিট, তো ফেভারিটের কাছ থেকেও আমার মনে হয় ভারতও একটু ডিসঅ্যাপয়েন্টেড হবে যে তারা যে মোমেন্টামে শুরু করেছিল, মাঝখানে থমকে গেছিল, আবার পান্ডিয়া জাদেজার কারণে আবার গতি সঞ্চার করেছে। 171 turned out to be a massive score, কিন্তু টি-20 তারপরে 150 নিচে এরকম একটা আশঙ্কা, তারপরে আবার যে 170। তো টি-20-র জন্য হয়তো বা অত একটা কমফোর্ট জোনে ছিল না, কিন্তু ইংল্যান্ড যেভাবে একেবারে। আচ্ছা, ইংল্যান্ড পয়েন্ট অফ ভিউ থেকে একটা প্রশ্ন না করলেই নয়। বাসবল ক্রিকেট যেটা খুব ফেমাস, এটা প্রথমের মানে এটার হানিমুন পিরিয়ড কি শেষ হয়ে গেল? এই কারণে বলছি যে শুরুর দিকে খুবই সাকসেসফুল ছিল সব জায়গায়, তো ইদানিং দেখা যাচ্ছে যে একই অ্যাপ্রোচে খেলতে যে ইংল্যান্ড কিন্তু অনেকবার বিপদে পড়ছে, আমরা রিসেন্ট পাস্টে দেখতে পাচ্ছি। বাসবল ক্রিকেটের পজিটিভ দিকটা হয়েছে যে 2015-তে যখন ধাক্কা খেয়েছিল ইংল্যান্ড, তারপর থেকে তাদের একটা মেন্টাল অ্যাটিটিউডের পরিবর্তনের প্রয়োজন ছিল, যে নর্মাল ক্রিকেট বা কনজারভেটিভ ক্রিকেট যেটা, সেটা থেকে সরে আসার পিছনে ব্রেন্ডন ম্যাককালামের যে বাসবল ক্রিকেটের যে, অ্যান্ড ডেফিনেটলি এটা রিজুভেনেট করেছে, তাদেরকে অন্য দিক নির্দেশনা দিয়েছে। কিন্তু এই ধরনের ক্রিকেট, ইউ ক্যানট গো ফাস্ট ট্র্যাক অল দ্য টাইম। ক্রিকেট মিক্সচার অফ গেম, বিভিন্ন ধরনের উইকেটে খেলা হয়, বিভিন্ন ধরনের উইকেটে খেলা হয়, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি লাগে, বিভিন্ন ধরনের অপোজিশন, বিভিন্ন ধরনের কন্ডিশন, সব কিছু মিলিয়ে ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট। তো সবসময় ওই যদি ফোর্থ গিয়ারে যদি আমি চলতে চাই,
তাহলে প্রবলেমটা হবে। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। গেছে। বিরাট অ্যাক্সিডেন্ট গতকাল হয়েছে, তার আগে ইভেন বিশ্বকাপে 50-50 বিশ্বকাপে ওই জিনিসটা ধরে রাখার প্রয়োজনও নাই। আমার মনে হয় ট্রানজিশনটা তারা করে তাদের কনফিডেন্স লেভেলটা ফিরে পেয়েছে। নাও গো টু প্রপার কনজারভেটিভ ক্রিকেট মিক্স উইথ অ্যাগ্রেশন যেখানে প্রয়োজন। সেটাই ডেফিনেটলি ওই অ্যাডজাস্টমেন্টের কথা বলছিলেন। আমরা যখন ইংল্যান্ডের লাইন আপে দেখি, আমরা এমন কাউকে খুঁজে পাই না যে জানবো যে তিনি ধরে খেলবেন, এমন কেউ কিন্তু থাকে না। সবাই কিন্তু একই প্যাটার্নের ব্যাটার। অন দ্য আদার হ্যান্ড আপনি যখন ইন্ডিয়া বা অন্য দলগুলো দেখবেন যারা অ্যাডজাস্ট করে খেলে, তাদের কিন্তু ওই রোলটা বোঝা যায় যে কে ওই রোলটা প্লে করবে। ইন্ডিয়ার ভিত অনেক, মানে তাদের অ্যাপ্রোচের ভিতের চেয়ে আমি বলি ভিত দুই দলেরই ভালো আছে, কিন্তু তাদের অ্যাপ্রোচ রিডিং অফ দ্য গেম এই জায়গায় হলো সক্ষমতা আছে, কিন্তু ওই যে মাইন্ডসেট মেবি বিকজ অফ ব্যাসবল ক্রিকেট ওই মাইন্ডসেটটা চলে গেছে দ্যাট উই হ্যাভ টু গো ইন হারি ইন দ্য প্রসেস। উইকেট লো থাকলে স্লোয়ার বলগুলি খুব এফেক্টিভ হয়ে যায়, সেইগুলির উপরে চড়া হতে গেলে তো বিপদ ঘনিয়েই আসবে। এই জায়গায় ইন্ডিয়ার ডেফিনেটলি ক্রেডিট দিতে হবে, কারণ আছে ইন্ডিয়ান খেলোয়াড়রা যখন তাদের প্রস্তুতি, ক্রিকেটিং প্রস্তুতি জীবনে, ক্রিকেটিং লাইফে তারা যে প্রসেসগুলির মধ্যে দিয়ে আসে, সেখানে লো স্লো উইকেটে তারা অভ্যস্ত খেলে, কম্পিটিটিভ লেভেলে খেলে। ইভেন শুধু গত আইপিএলটা বাদ দিলে, গত আইপিএলটা ছিল ধুমধারাক্কা, 200-250 রান করেও কেউ জয়লাভ করবে কিনা জানি না, কিন্তু তার আগে পর্যন্ত ইভেন তাদের লোকাল যে ক্রিকেটটা হয়, এই খেলোয়াড়গুলো কিন্তু বুঝতে পারে যে কোন জায়গায় অ্যাডজাস্ট করতে হবে, কার ধরে খেলতে হবে আর কার ফ্রি লাইসেন্স দেওয়া হচ্ছে মারার জন্য। সেটাই, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ ইন্ডিয়া হ্যাজ। আর অ্যাপ্লিকেশনের ব্যাপারে ওই প্রথম অবস্থায় তো ইচ্ছা ছিল 200 পার হয়ে যাবে, কিন্তু যখন দেখলো হবে না, তখন একজন ধরে খেলছে, একজন মেরে খেলছে, দু একটা উইকেট পড়ে গেলে কিভাবে আবার নতুন করে একটা কম্বিনেশন ফর্ম করা যায় সেটা তারা ধাতস্থ, এবং সেটা সাকসেসফুল হয়েছে। যেটা সব মিলে মনে হচ্ছে 23-এ ব্যর্থতার কথা বললেন, 24-এ ব্যর্থতা, এখন বোধহয় বাসবল ক্রিকেট থেকে আবার ক্লাউড বল ক্রিকেটে তাদের ব্যাক করতে হবে সত্যি কথা বলতে গেলে। আমি যদি ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে স্পেসিফিক্যালি আগে প্লেয়ারের আগে আমি একটু কোচের দিকে যেতে চাই। রাহুল দ্রাবিড় আমরা সবাই এক নামে চিনি, খুবই কুল অ্যান্ড কাম কাস্টমার, এবং এই দলটাকে অন্য একটা ভাবে তিনি বিল্ড আপ করেছেন, সেটা তো হ্যাটস অফ টু হিম। অ্যাবসলিউটলি দ্য ওয়াল। তাকে তো একটা এমন একটা লোক যে যার মাইন্ডসেট হলো জেনুইন কনজারভেটিভ ট্রু ক্রিকেট খেলা নিয়ে তার সেটটা গ্রো, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে ডিফারেন্ট ফরম্যাটে যে অ্যাডজাস্ট করার যে রিকোয়ারমেন্টগুলো, সেটা বিকজ ইটস সাচ অ্যান ইন্টেলিজেন্ট গাই, কুল কাম অ্যান্ড কালেক্টেড, কোনো বেশি কথা বলে না, কাজ দিয়ে তার কথা প্রুভ করে যাচ্ছে। এবং এটা একটা বিরাট জিনিস যে নিজের দেশের একজন ফর্মার প্লেয়ারকে দিয়ে কোচিং করিয়ে যেটা সর্বোচ্চ সাফল্য নিয়ে আসতে কনসিস্টেন্টলি। এবং রাহুল দ্রাবিড়ের হয় কি ইন্টেলিজেন্স ইজ ব্রিলিয়েন্ট, তার ডেপথ অফ নলেজ অ্যাবাউট ক্রিকেট, এইগুলো যখন সে তার খেলোয়াড়, এবং রেসপেক্ট, কথা হচ্ছে ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর কোচ। একজন গার্ডিয়ান যদি আমরা সবাই মানি, তাহলে কিন্তু ওই গার্ডিয়ান কি বলে আমি অন্তত চেষ্টা করব আমার ক্ষমতা অনুযায়ী। দুর্ভাগ্যবশত আমাদের গার্ডিয়ান যে আছে তার সম্বন্ধে অনেক কন্ট্রোভার্সি, এবং কিছু কিছু প্লেয়ার তার কথা মানে, কিছু কিছু প্লেয়ার গা করে না, এক কান দিয়ে শোনে আর কান দিয়ে বার হয়ে যাচ্ছে। সেটাই মনে হয় যে আমাদের এই দুর্দশার পেছনে একটা বড় কারণ থাকতে পারে। আমাদের তো গার্ডিয়ানের নিয়ে অনেক কথা, সবচেয়ে বড় স্টারকে নিয়ে অনেক কথা, মানে আসলেই কি এক্সাম্পল, যেমন দল আজকে ফিরেছে, সাকিব আল হাসান একদিন আগে ফিরেছে, কেন একদিন আগে ফিরতে হবে, এর কোনো উত্তর নেই, কিন্তু এক্স্যাক্টলি উত্তর নেই। আর কেন কোচিং স্টাফ ফেরেনি একসঙ্গে, কেন কোচিং স্টাফ ফেরেনি, আমার কাছে একটা বিরাট প্রশ্ন। ডেফিনেটলি আমরা বাংলাদেশ নিয়ে কথা বলবো, আগে একটু ফাইনালের কথাবার্তা সেরে আসি, তারপর বাংলাদেশ নিয়ে কথা বলবো। ভারতের একটা জায়গা, ইনফ্যাক্ট দুটো জায়গা একসাথে বলবো, যে বোলিংয়ে 8টা ওভার খুবই অ্যাসিউড 8টা ওভার। আপনি যদি বুমরার 4টা ওভার দেখেন, আর কুলদীপ যাদব, বিশেষ করে আমি কুলদীপ যাদবের কথা বলবো, তার ইম্প্যাক্টটা যখন এই যে একটু স্পিনিং ট্র্যাক হচ্ছে, এই জায়গাটা কিন্তু মানে আউটস্ট্যান্ডিং। লেগ স্পিনাররা এমনি যখন স্পিনিং ট্র্যাক দেখে, অর্থোডক্স লেগ স্পিনার হোক অথবা লেফট আর্ম লেগ স্পিনার হোক, কুলদীপ যাদবের মতো, তারা কিন্তু তাদের যেখান থেকে আমি বাড়তি সাহায্য পাবো। কারণ যখন বাক খায়, যখন গ্রিপ হয়, পারচেজ হয় উইকেট থেকে, লেগ স্পিনাররা সবচেয়ে বেশি টার্ন করা, ডিগ্রি অফ টার্ন ইজ শার্পার। তো এই জায়গায় একটা বড় অ্যাডভান্টেজ হয়ে যায়। যখন উইকেটটা একটু ব্যাটার ফ্রেন্ডলি থাকে, তখন লেগ স্পিনারদের স্ট্রাগল করতে হয়, তখন তারা অর্থোডক্স বলকে বাক খাওয়ানোর চেষ্টা চেয়ে অ্যাকুরেসি ভেরিয়েশনের উপরে যায়। কিন্তু এইসব জায়গায় তাদের যে ইনহেরেন্ট মানে স্ট্রেংথ, যেটা হলো বলকে বেশি বাক খাওয়ানো, গ্রিপ করানো, উল্টোটা মারা, গুগলির কথা বলছি,
তো সবকিছু তারা দে ক্যান ডু দ্যাট, সেটা ইটস বিন প্রুভ। আর বাকিদের চেয়ে কুলদীপ যাদবের একটা বিশেষই আছে, আমরা ইয়র্কার কথাটা পেস বোলারদের কথা শুনি, কিন্তু স্পিনারদের বেলায় তো এটা বলা যাবে না, বলতে হবে ফুল লেন্থ পায়ের কাছে বল ফেলা। এই জায়গাটা কিন্তু আউটস্ট্যান্ডিং, আমি মার্ক করে দেখেছি যে অন্য অনেকে টার্নের উপর বেস করে, কিন্তু তার অনেক বল আনপ্লেয়েবল হয়ে যায় বিকজ একদম বুটের গোড়ায়, এবং বেশিরভাগ সেগুলো ফ্ল্যাটার ডেলিভারি। ওই আমি বললাম যে একজন বোলারের যখন কনফিডেন্স লেভেল বেড়ে যায়, যখন সে বুঝতে পারে যে ব্যাটাররা আমাকে স্বাচ্ছন্দ্যে খেলছে না, তখনই তো আমার কনফিডেন্স লেভেল বেড়ে যায়, আমি অন্যান্য জিনিস চেষ্টা করতে পারি। কুইকার ফ্ল্যাটার ডেলিভারি, ফুলার লেংথ, নট ইয়র্কার, তো সেগুলি কার্যকরী ভূমিকা রাখতে পারে। সো দ্যাটস আ ফোর্থ অপশন। একজন লেগ স্পিনারের লেগ স্পিন, গুগলি, ফ্লিপার, তার সঙ্গে ফুলার লেংথ ডেলিভারি, যদি চারটা অপশন চলে আসে স্বাভাবিকভাবে তখন প্রাধান্য বিস্তার করবে সেই লেগ স্পিনার। ডেফিনেটলি। বিরাট কোহলি এখনও ঘুমিয়ে থাকলেন, মানে আর জেগে ওঠার একটা ম্যাচ আছে তো, এবং ওপেনিংয়েই ব্যাট করে যাচ্ছেন খুব স্বাভাবিক, এবং রোহিত শর্মা জানিয়েও দিয়েছেন ফাইনালেও তিনি ওপেন করবেন, বিকজ এই দুজন কিন্তু দুজনের সঙ্গে আমরা একটা লড়াইয়ের কথা জানি, বড় স্টারদের মধ্যে হতেই পারে, কিন্তু তাদের আবার রেসপেক্টের জায়গাটা কিন্তু বরাবর ক্লিয়ার। ওই রেসপেক্টটা, এটা একটা অসাধারণ জিনিস ভারতীয় ক্রিকেটে, যে অফ দ্য ফিল্ড অনেক কিছু মিডিয়ার কারণে, মেইনলি সোশ্যাল মিডিয়া যদি বলি, যে তাদেরকে একটা ছোটোখাটো ঘটনা, তুচ্ছ জিনিস নিয়ে এটা একটা বড় করে প্লেয়ারদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, লুক এট দ্য ম্যানার, এখন তারা নিজেদের দলে খেলছে, প্রাণ দিয়ে খেলছে, একে অপরের জন্য খেলছে। সিমিলার সিচুয়েশন রোহিত শর্মা, বিরাট কোহলি তো গ্রেট ক্রিকেটার, তাকে নিয়ে মানে দ্বিমত করার কিছুই নেই। এই একটা লিন পিরিয়ড গেছেও তার 2-3 বছর আগে, তার কিন্তু বেশ এক বছর একেবারে লিন পিরিয়ড গেছে, তারপরে সে আবার দুর্দান্তভাবে জ্বলে উঠেছে। তো ইটস জাস্ট ওয়েটিং ফর দ্যাট ডে টু হ্যাপেন। অন এ গিভেন ডে বিরাট কোহলি তার জায়গা মতো ফিরে আসলে, ফাইনালে যদি সেটা ঘটে, তাহলে সাউথ আফ্রিকার খুব চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াবে। এই যেমন দেখেন, এই রান না করার কারণে রোহিত শর্মাকে বলতে হয়েছে সরাসরি যে ফাইনালেও তিনি ওপেন করবেন। ঠিক একইভাবে আমার পুরনো একটা প্রেস কনফারেন্সের কথা মনে পড়ে যাচ্ছে, যখন বিরাট কোহলি ক্যাপ্টেন ছিলেন, তখন রোহিতকে ড্রপ করার কথা বলা হয়েছিল T20 থেকে, এবং বিরাট সেই প্রেস কনফারেন্সে শুনে মানে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন, যে জার্নালিস্টকে বলেছেন, কিভাবে সম্ভব না, জার্নালিস্টকে বলেছেন যে তুমি কি আমাকে বলছো যে T20 থেকে আমি রোহিতকে ড্রপ করব, মানে সামথিং লাইক দিস। সো আসলে এই জায়গাগুলোই ভারতের সবচেয়ে স্ট্রঙ্গার দিক। ভারতের পরের দিকের যে অলরাউন্ডিং যে জায়গাটা, কালকে কিন্তু দেখেন সূর্যকুমার রান না পেলে হয়তো একটু বিপদ হতো, কারণ ঋষভ পান্ত রান পাননি, বিরাট রান পাননি। আবার পরে এসে দুটো দারুণ ইনিংস ছিল, যেখানে রবীন্দ্র জাদেজা এবং পান্ডিয়ার তো হিল অলওয়েজ ডেলিভার। ক্রাক্স সিচুয়েশনে এমন একটা খেলোয়াড় যে একটা যদি বাংলাদেশি বা অন্য কোনো লোয়ার মানে র্যাঙ্কিং টিম হতো, তাহলে একজন প্লেয়ার যদি এত বড় ক্ষেত্রে আসতো, যার লাস্ট 2 months হ্যাজ বিন ভেরি ব্যাড বলতেই হবে, যে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব নেওয়ার পর থেকে তার পারফরমেন্স খারাপ হয়ে গেছিলো, নানা রকম ক্রিটিসিজম, রোহিতের সঙ্গে যে বানানো হয়েছিল একটা ক্ল্যাশ, সেই জায়গা থেকে সে ন্যাচারাল এবিলিটি তার জায়গা মতো এসে করতে পেরেছে। একটু গট ক্যারিড হয়ে 2টা 6 মারার পরে আরেকটা 6 মারতে, যে একেবারে লং অফে যে ক্যাচে ধরা পড়েছে, বাট সময়ও ছিল না, খুব বেশি সময়ও ছিল না, ওইটা আরেকটা 6 হয়ে যেতে পারতো, কিন্তু কাজের কাজটা করে দিয়েছে। গতিটা একটু মন্থর হয়েছিল, সেই গতিটা সচল করে দিয়েছে, যেটা রবীন্দ্র জাদেজা এসে তার লিটল ক্যামিও ইনিংস দিয়ে পরিপূর্ণ করতে সক্ষম হয়েছে। ডেফিনেটলি। আমরা একটু ম্যান অফ দ্য ম্যাচ আকসার প্যাটেলের কথা একটু আলাপ করতে চাই। হয়তো আপনি যদি সেমিফাইনাল ধরেন, তিনি নায়ক হয়ে যাবেন, বা এটা আসলে অনেক সময় এক্সপেক্টেড থাকে না, কিন্তু আপনি যদি দেখেন কালকে দারুণ বোলিং, 3 উইকেট নিয়েছেন, এবং 3টাই একদম এমন জায়গার উইকেট যেখানে ইংল্যান্ড আসলে রেস থেকে ছিটকে যায়। অ্যাবসলিউটলি। বলে যে অনেক সময় ইউটিলিটি প্লেয়ার নামে এদেরকে বল, অক্ষর প্যাটেল কনসিস্টেন্টলি ডেলিভার করে না, কিন্তু তাকে ইউটিলাইজ করার যদি মোক্ষম সময় থাকে, সেটা সে করতে সক্ষম হয়েছে। যদিও তার মানে বাঁকের ডিগ্রি ইজ নট অ্যাজ মাচ এজ কুলদীপ যাদব, কিন্তু তার অ্যাকিউরেসি, এটা কিন্তু সবসময় বলতে হবে। এবং উইকেটগুলি যখন পেয়েছে, যে ওই বোলারদের ব্যাটারদের ফ্রাস্ট্রেট করে ডট বল যখন পিক আপ হতে থাকে, 2-3টা হলে কিন্তু 2020 ক্রিকেটে একটা ব্যাটারের উপরে একটা মানসিক চাপ সৃষ্টি করে। সেটা অ্যাডভান্টেজ নেওয়া উইথ ক্লেভার বোলিং, আমার শুধু এটা মনে হয়েছে অক্ষরকে দেখে, যে তার খুব ইন্টেলিজেন্ট ক্লেভার বোলিং দিয়ে তার গুরুত্বপূর্ণ উইকেটগুলি, গুরুত্বপূর্ণ ব্রেক থ্রুগুলো এনে দিয়েছে। পরবর্তীতে হি ডিজার্ভস, যদিও কুলদীপ যাদব উইকেটগুলো পেয়েছে, কিন্তু অ্যাজ ইউ মেনশন, যে ওই উইকেটগুলো এবং যখন উইকেটগুলো পতন হয়েছে, সেই জায়গায় তার একটা বিশাল কার্যকরী ভূমিকা ছিল।
ইংল্যান্ড যখন চেজে গেল 103 রানে অল আউট, যেটা আরেকটু ক্লোজে যাওয়া যেত, কিংবা উইকেট আসলে এত ব্যাট ছিল না যেখানে এইভাবে আটকে যেতে হবে। কনসিস্টেন্টলি তারা ফেল করেছে এবং মানে ব্যাড অ্যাপ্রোচই বলবো একটা 171 চেস করার ক্ষেত্রে। তার আগে একটু যাই, মঈন আলীকে কেন বোলিং দেওয়া হলো না? যেখানে স্পিনিং ট্র্যাক দেখা যাচ্ছে সেই জায়গায় মঈন আলীকে চেষ্টা করা হলো না, তাকে শুধু ব্যাটার হিসেবে ইউটিলাইজ করা হলো। এইখানেও ইংল্যান্ডের থট প্রসেস প্ল্যানিং এ একটা গড়বড় তো ডেফিনেটলি হয়েছে। যাই হোক, পরবর্তীতে আমার মনে হয় যে জশ বাটলার একটা বিরাট একটা দায়িত্ব নেওয়া উচিত এই ফেলিয়ারের পেছনে। তার যখন দেখা যাচ্ছে রান বেশি হচ্ছে না, একটু রানের গতি সচল করতে স্বাভাবিকভাবে প্রিমেডিটেটেড শটস খেলে, স্কুপ শট, রিভার্স, কিন্তু কখন খেলে? যখন উইকেট থেকে আমি উইকেটের উপর ভরসা রাখতে পারি, ওখানে আই ট্রাস্ট দ্য উইকেট, খেলাটার কন্ট্রোল আমার হাতে, কন্ট্রোল আমার। কিন্তু সে এমন সময় রিভার্সটা চেষ্টা করলো যে তার ওই আউট হওয়াটা এবং পরিসংখ্যানে যেটা দেখা গেছে যে 6 ওভারের মধ্যে বেশিরভাগ সময় যখন জস বাটলার আউট হয়, অল্প রান আউট হয়, অল্প স্ট্রাইক হয়ে যায়। তাকে ওই 6 ওভার পার করে যদি সে এস্টাবলিশ হয়ে যায়, তার অ্যাভারেজ এবং রান রেট, স্ট্রাইক রেট একেবারে খুব দুর্দান্ত বেড়ে যায়। সেই জায়গায় আমার মনে হয় হি নোজ দ্যাট হিমসেলফ, তার চেয়ে ভালো একটা কেউ জানে না। সেই জায়গায় ওই ধরনের রিস্কি শট খেলার পর থেকেই ওই একটা সেটব্যাক হয়ে গেল, ব্যাকফুটে চলে গেল, ইংল্যান্ড ওটা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়নি। ফাইনালে একটা দারুণ ফাইট হবে, একই টাইপের বোলার কুলদীপ যাদব এবং তাবরেজ শামসি। আমরা একটু তাবরেজ শামসির কথা বলতে চাই। তাকে 11-এ ইনক্লুড করার পর থেকেই সাউথ আফ্রিকা কিন্তু একটা অন্য লেভেলে চলে গেছে। তাবরেজ শামসিকে কেশব মহারাজ তো কনসিস্টেন্টলি সবসময় প্রায়শই খেলে আছে অ্যাজ দ্য মেইন স্পিন বোলার। তাবরেজ শামসি অত অপরচুনিটি কিন্তু পায় না, কিন্তু এই ইউএসএ আর ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো দেখে কোনো অধিনায়ক বা কোচ তাবরেজ শামসিকে বাদ দেবে না, কারণ ওই যে কুলদীপ যাদবের যে অ্যাডভান্টেজটা, তাবরেজ শামসির সেই অ্যাডভান্টেজ। এইটা মানতেই হবে, পৃথিবীর বেশিরভাগ দলই একজন লেফট আর্ম লেগ স্পিনার খেলে অভ্যস্ত না। তো সেই জায়গায় দুনিয়া পয়দাই হয় খুব কম, পয়দাই হয় কম, এই জন্য খেলার সুযোগও হয় কম। এই জন্য তাদের মানে কী ধরনের বল করে সেটা একটু সময়ও লেগে যায়। তারপরে যদি তারা ওই বাড়তি অ্যাডভান্টেজটা উইকেট থেকে পায়, তাহলে তাবরেজ শামসি তো মজা তা দিচ্ছে, মানে হি হ্যাজ ডান ভেরি ওয়েল। এবং দুইজনই একই ধরনের বোলার, কুলদীপ যাদব এবং তাবরেজ শামসি। সাউথ আফ্রিকার একটা মজার ব্যাপার আছে, আপনি যদি ইমরান তাহিরের কথা মনে করেন, যদিও তিনি টিপিক্যাল লেগ স্পিনার, কিন্তু সে এবং তাবরেজ শামসি তাদের মধ্যে কিন্তু একটা হ্যাপেনিং ব্যাপার আছে, হ্যাপেনিং ক্যারেক্টার। আপনি সেলিব্রেশনগুলো দেখলে কিন্তু দেখবেন সবাই এঙ্গেজ হয়ে যায় ওই সেলিব্রেশনে এঙ্গেজ হওয়ার, কিন্তু এটা কিন্তু স্বতঃস্ফূর্ত, ইটস নট মেকি, মানে মেকি না, অ্যাবসলিউটলি রাইট ওয়ার্ড। তো এই জায়গা থেকে ইমরান তাহির তো পাগল, সে তো পুরো 400 মিটার চলে যায়, দৌড় দিয়ে চলে আসতে একটা উইকেট পায়। এই বয়সে কতদিন আগেও যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছে 40 ঊর্ধ্ব ধরতে যায়, তারপরে তার যে এনার্জি, অ্যান্ড ইটস রিফ্লেক্টেড। তাবরেজ শামসি অলসো হয়তো সিমিলার কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ডও হতে পারে, আপব্রিঙ্গিং হতে পারে, সিমিলার ক্লাব থেকে আসতে পারে, বা দুজনের সেলিব্রেশন পছন্দ করে, হোয়াট এভার ইজ দ্য কোয়েশ্চেন ইজ দে আর স্ট্রাইক বোলার্স and consistent strike bowlers. They are match winners. And they are match winners, yeah. Definitely. That's also the similarity. আচ্ছা, ফাইনালের ম্যাচ ভেন্যু হচ্ছে বারবাডোস। আমরা বারবাডোসে যে ম্যাচগুলো হয়েছে আমরা দেখেছি, সেখানে কিন্তু আমরা দুটো সেমিফাইনাল যেরকম দেখলাম, তার চেয়ে বেটার উইকেট, বেটার রান আছে। ফলে আমরা তো অ্যাটলিস্ট ফাইনালটা একটু বড় রানের খেলা দেখার আশা করতে পারি। আশা তো করতেই হবে, কারণ দুটো সেমিফাইনাল যেভাবে সবাইকে ডিসঅ্যাপয়েন্ট করেছে, ফাইনাল খেলাটার থেকে একটু হাড্ডাহাড্ডি লড়াই হোক, ডাজন্ট হ্যাভ টু বি ভেরি হাই স্কোরিং, কিন্তু ক্লোজ ম্যাচ হোক, যে কোনো মিডল স্কোরিং হোক, লো স্কোরিং হোক, ক্লোজ ফাইট যেন হয়, একতরফা যেন না হয়। দুই দল কিন্তু ইকুয়ালি স্ট্রং। আর সাউথ আফ্রিকার সেই চোকার ট্যাগটা যখন ফার্স্ট রাউন্ডে তারা সরিয়ে দিতে পেরেছে, কারণ তারা চোখ করতে করতে জিতে আসছে, উল্টোটা হয়েছে আগে। তো সেই জায়গায় তাদের মোমেন্টামটা অসাধারণ, তাদের ক্যাপাবিলিটি অসাধারণ, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স আছে যারা ইন্ডিয়ার মতো শক্তিশালী দলকে ঘাম ঝরাতে পারবে। আই জাস্ট হোপ যে ওয়েদারটা যেন ইট হোল্ডস। বার্বাডোসে আমি ওয়েদার ফোরকাস্টিং জানি না, কিন্তু ডেফিনেটলি উইকেট এই গত 2 উইকেটের তুলনায় ভালো হওয়া উচিত, যেগুলি মানে স্ট্যাটস আগের স্কোর কার্ডগুলোই সেটা বলছে যে সেখানে একটু বেটার উইকেট হবে। এবং বেটার উইকেট যদি হয়, দুই দলের যে ব্যাটিং লাইন আপ, সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবার কথা। কারণ সাউথ আফ্রিকারও যদি এদিকে আপনি যদি বলেন বিরাট কোহলি ঘুমিয়ে আছে, ওখানে হেনরিক্স ঘুমিয়ে আছে অনেকটাই, তিনি তেমন কোনো বড় স্কোর পাননি। মিলার অনেক স্ট্রাগল করেছেন এই আসরে। ফলে সেই জায়গায় তো আসলে মানে ভারসাম্যটা সমান সমান ব্যাটিংয়ে।
আবার দু দলের রিজা হেনরিক্স এবং বিরাট কোহলি যদি জ্বলে ওঠে তাহলে তো আবার ব্যালেন্স হয়ে যাবে। ক্রিকেট হতে রিজা হেনরিক্স গত ম্যাচে বোধহয় কিছু রান করেছে, হ্যাঁ, বা 30 অড রান করেছিল, সো দ্যাট উইল গিভ देम সাম কনফিডেন্স ব্যাক। কুইন্টন ডি কক এবং রোহিত শর্মা, এটা একটা সিমিলারিটি। হ্যাঁ, এই হলো পাকাপোক্ত দুজন খেলোয়াড় যারা এই পুরো বিশ্বকাপে কনসিস্টেন্টলি পারফর্ম করে আসছে এবং রাইট আপ টু দ্য এন্ড তারা একেবারে তাদের ফর্মের তুঙ্গে আছে। তো এরা দুজন যদি বিরাট কোহলি সাপোর্ট রোহিত পায় এবং রিজা হেনরিক্সের সাপোর্ট যদি কুইন্টন ডি কক পায়, তাহলে ওই যে 6 ওভারের যে অ্যাডভান্টেজটা, আই জাস্ট ফিল যে 6 ওভারে যাদের লিডটা থাকবে যদি 1-2 উইকেটে, দ্যাট উইল ডিকটেট যে কি হতে যাচ্ছে একেবারে ম্যাচের শেষ পর্যন্ত। একটা জিনিস আপনি যেটা বললেন যে আমরা যেটা শুরুর 6 ওভারের কথা বলি, পাওয়ার প্লে 6 ওভার, এটা আসলে টি-20তে একটা রোল প্লে করে। আরেকটা হচ্ছে ডেথ বোলিং, মানে আপনি 16 থেকে তখন ব্যাটিংয়ের চেয়েও বোলিংটা যারা খুব মানে করবে, টাইট বোলিং করবে, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস হয়। দু দলের ট্রফি জেতার হারের কথা যদি বলা হয়, সাউথ আফ্রিকা তো ফার্স্ট ফাইনাল, মানে তারা বহু সময় ফেভারিট দল ছিল, হয়নি। আবার ইন্ডিয়ার কথা যদি বলেন, 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ জিতেছিল, তারপরে যদি বিশ্বকাপ বলা হয় সেটা আবার 2011, ফলে লং টাইম তারা শিরোপার বাইরে। হ্যাঁ, 11 বছর ধরে মানে আইসিসি কোনো ইভেন্টে কাপ তাদের হাতে আনার, এবং দিস ইজ দ্য আইডিয়াল অপরচুনিটি। যত কিছুই ভালো হোক যে সাউথ আফ্রিকার মোমেন্টাম এসেছে এবং তারা তাদের ওই ট্যাগটা সরিয়ে ফেলতে সক্ষম হচ্ছে, ভালো ক্রিকেট খেলছে, কনভিন্সিংলি জয়লাভ কিন্তু তারা প্রথম রাউন্ডে করতে পারেনি। জাস্ট গো ব্যাক, বাংলাদেশের সঙ্গে 4 রানে, নেপালের সঙ্গে 1 রানে। তো এগুলি কিন্তু ছোট ছোট দলের সঙ্গে বা অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে তাদের স্ট্রাগল করতে হয়েছে। যদি তারা ব্যাট করে আগে, দে গট টু হ্যাভ আ ভেরি সলিড স্টার্ট। সাউথ আফ্রিকা কিন্তু একটা প্রবলেম হতে পারে যে ইন্ডিয়া যদি একটা বিশাল রানের পাহাড় করে ফেলে প্রথম ইনিংসে ব্যাট করে, চেস উইল বি ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, কারণ একটা প্রেশার, স্কোরবোর্ড প্রেশার অবশ্যই থাকবে। তার পাশাপাশি আরেকটা জিনিস ঘটে, যেহেতু ফাইনালটাও ওখানকার দিনের ম্যাচ, দিনের ম্যাচে যেটা হয় যে কোনোভাবে রোদ পড়লে উইকেটে একটু স্লোনেস আসে, ফলে সেটল ডাউন করে, আর্লি ময়েশ্চারটা যেটা থাকে, যদি ময়েশ্চার থাকে সেটা শুকিয়ে যায়। আর যেটা অ্যাডভান্টেজ থাকে সন্ধ্যার ম্যাচে, মানে ডে নাইট ম্যাচে বা ইভিনিং ম্যাচে, যে শিশির পড়ার যে একটা ব্যাপার, যে বোলারদের বল কামস অন, ব্যাটিং ইজিয়ার হয়ে যায়, ওইসবও আসে না। দিনের খেলা দিনেই শেষ হয়ে যাচ্ছে, শুধুমাত্র উইকেটে ড্রায়ার হতে পারে, যদি বৃষ্টি না হয়, সেটা দেখার ব্যাপার আছে। আমরা ব্যাটিংয়ে যেমন বললাম সমান সমান, বোলিংয়ের ক্ষেত্রেও যদি তাকাই, আপনি খেয়াল করে দেখেন দুই দলের বোলিংয়ের মধ্যেই কিন্তু একটা স্টেবিলিটি আছে, পেসাররা ফর্মে আছেন দুই দিকেই। আপনি যদি দেখেন এখানে আশদীপ দিয়ে বোলিং শুরু হচ্ছে, অথচ মূল বোলার বুমরা, কিন্তু আশদীপ ইজ ডেলিভারিং হিজ পার্ট। এবং তার পাশাপাশি ওখানে তো আপনি নিশ্চয়ই তাবরেজ শামসী এবং মহারাজকে একসাথেই খেলতে দেখবেন বলে আশা করেন। আমার মনে হচ্ছে, কিন্তু তাদের পেস বোলার কাগিসো রেবাদা প্রথম অবস্থায় কিন্তু খুব বেশি সুবিধা করতে পারে না। মার্কো জানসন একাই টেনে নিয়ে যাচ্ছে, খুব ভালো গতিতে বল করছে। তো পেস বোলার্স তো যত স্পিনাররা যতই করুক, কিন্তু স্পিনার আসল কাজটা প্রথম অবস্থাতে করতে হবে পেস বোলারদের। ওই যে নতুন বলের যে একটা এক্সট্রা, এটা যদিও সাদা বল অত সুইং করে না, দিনের খেলা সুইং না করতে পারে, কিন্তু তো অ্যাঙ্গেলগুলি ব্যবহার করে, বিশেষ করে আশদীপ সিং যেভাবে, ফাজল হক ফারুকি যেটা করে, আমরা আমিরকে আগে দেখেছি, ওয়াসিম আকরামকে আগে দেখেছি, যেটা মোস্তাফিজুর রহমান দুর্ভাগ্যবশত পারে না, হলো ওভার দ্য উইকেট ডান হাতি ব্যাটসম্যানকে বলটা ভেতরে আনা। ইটস ইজিয়ার টু কাট ইট অ্যাওয়ে উইথ দ্য ন্যাচারাল অ্যাঙ্গেল। তো ভেতরে আনার ব্যাপারে আশদীপ সিং এর একটা বিরাট অবদান আছে এখানে। স্কিল সেটস ওভার দি ইয়ার্স অনেক উন্নতি করেছে, এন্ড দ্যাট ইজ দ্য ডেঞ্জার বল সাউথ আফ্রিকাতে ওপেনিং ব্যাটারদের জন্য। আরেকটা জিনিস তো খুব ভাইটাল হবে আমার ধারণা অনুষ্ঠানের একদমই শেষ দিকে, মানে কোনো চান্সেস যদি ক্রিয়েট হয় ফাইনালে, সেখানে সেটা কোনোভাবে লুজ করলে কিন্তু আসলে ডিফারেন্স তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ইনডিড, একটা ডিফিকাল্ট ক্যাচ ধরতে হবে, একটা 50-50 রান আউট করতে হবে, এইসব জিনিস কিন্তু খেলার মোড ঘুরিয়ে দিতে পারে। একটা মোমেন্টাম ব্যাটারদের একটা যদি কম্বিনেশন শুরু হয়ে যায়, দুজনের পার্টনারশিপ ভালো হয়, হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটতে পারে যেটা পার্টনারশিপ ব্রেক করে, ওইটাই কিন্তু মোমেন্টামটাকে স্টপ করে দলকে নিজেদের ফেভারে আনতে পারে। তো অ্যাবসলিউটলি রাইট, ক্রুশিয়ালি ইম্পর্টেন্ট ছোট ছোট জিনিসগুলো, মানে ভাইটাল দু একটা পয়েন্টে কিন্তু খেলার মোড়টা ঘুরে যায়। ওইটা যারা করবে তারাই আসলে ফাইনালি অ্যাচিভ করবে, এবং দুই দলই এটা করার সক্ষম, হ্যাঁ, ক্যাপাবিলিটি আছে দুই দলেরই, অ্যাবসলিউটলি। শামীম আশরাফ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল কাভার ড্রাইভের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল শেষ পর্বে, যেদিন ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং ভারতের সঙ্গে সাউথ আফ্রিকা। দু দলের জন্যই প্রথম
বার মানে অপরাজিত থেকে ট্রফি জেতার সুযোগ সাউথ আফ্রিকার জন্য ভারত অবশ্য আগে জিতেছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভকামনা।